নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। আইভি পেলেন নৌকা, সাখাওয়াত ধানের শীষ। উৎসাহ উদ্দীপনায় প্রচারণা শুরু। মাদ্রাসা বোর্ডের পাঠ্য বইতে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য। 7 সদস্যের তদন্ত কমিটি গঠন, বই প্রত্যাহারের সিদ্ধান্ত, আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ। রাজধানীর করাইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া 5 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে, মানবেতর জীবনযাপন। সরঞ্জাম ও চিকিৎসক সংকটে বেহাল দশা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টি হাসপাতালের। কমছে রোগী, সমস্যা সমাধানের উদ্যোগ কর্তৃপক্ষের। এবং স্বাধীনতার 45 বছরে সড়ক যোগাযোগে অবকাঠামো উন্নয়ন হলেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। মহাসড়কের পাশ থেকে সরানো যাচ্ছে না অবৈধ বাজার, ট্রাক স্ট্যান্ড। সময় সংবাদের সঙ্গে আছি আমি ফাহমিদা মৌটুসী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের খবর। প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়ার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে আজ থেকে শুরু হয়েছে আনুষ্ঠানিক প্রচারণা। প্রতীক বরাদ্দের আগে সকাল 10টায় প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তারা। নির্বাচনী আচরণবিধি মেনে সব প্রার্থীদের প্রচারণার আহ্বান জানানো হয়। মতবিনিময় শেষে আওয়ামী লীগ ও বিএনপি সহ 7 মেয়র প্রার্থী, 156 জন সাধারণ কাউন্সিলর প্রার্থী এবং 38 জন সংরক্ষিত কাউন্সিলর প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়। আওয়ামী লীগের মেয়র প্রার্থী সেলিনা হায়াত আইভিকে নৌকা, বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে ধানের শীষ প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা। এছাড়া বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমানকে কোদাল, এলডিপির কামাল প্রধানকে ছাতা, ইসলামী আন্দোলনের মোহাম্মদ মাসুম বিল্লাহকে হাতপাখা, ইসলামী ঐক্যজোটের মুফতি ইজহারুল হককে মিনার ও বাংলাদেশ কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌসকে হাতঘড়ি প্রতীক বরাদ্দ দেওয়া হয়। প্রতীক বরাদ্দ শেষে মেয়র প্রার্থীরা যার যার অবস্থান থেকে জয়ের ব্যাপারে আশা প্রকাশ করেন। নির্বাচনকে নিয়ে একটা গণজোয়ার সৃষ্টি হয়েছে, মানুষের একটা আবেগ সৃষ্টি হয়েছে। সেই আবেগটা হলো যে তারা অনেক দিন পরে আজকে তারা ভোট দেওয়ার একটা পরিবেশ চায়। এবং আমি যেখানে যাচ্ছি মানুষ একটি কথাই বলছে যে আমরা আসলে ভোট কেন্দ্রে যেতে পারবো কিনা। নারায়ণগঞ্জের মানুষ জাগ্রত হয়েছে। আমি মনে করি এটা এই যদি নির্বাচনে মানুষ ভোট কেন্দ্রে যেতে পারে এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারে, সেটা এই নারায়ণগঞ্জের মানুষ একটা পরিবর্তনের পক্ষে ভোট দিবে ইনশাল্লাহ। আশা করি যে নারায়ণগঞ্জের মানুষ দলমত নির্বিশেষে সকলে মিলে এই নৌকা প্রতীককে জয়যুক্ত করে নারায়ণগঞ্জকে উন্নয়ন করার জন্য আমাকে আবার পুনরায় তার সুযোগটা করে দিবে। আইবি নৌকা থেকে বিচ্ছিন্ন না, নৌকা আইবি থেকে বিচ্ছিন্ন নয়। জনগণ আইবি নারীর স্পন্দন, জনগণের নৌকা এবং আইবি থেকে বিচ্ছিন্ন নয়। সুতরাং একসাথে একযোগে আমরা কাজ করবো। কেউ কারো থেকে ছোট নয়, বড় নয় সংখ্যা, নয় বয়, শহর হবে শান্তিময়। নারায়ণগঞ্জের সন্ত্রাসীদের কোনো স্থান নাই। দলমতের উঠে উঠে আপনারা সকলে মিলে নৌকাকে জয়যুক্ত করবেন। দর্শক, নারায়ণগঞ্জ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছেন আমাদের সহকর্মী রাশেদ লিমন। সেখানকার সবশেষ খবর জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। লিমন, কখন থেকে আসলে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে? থেকে প্রতীক বরাদ্দ কার্যক্রম শুরু কথা থাকলেও কিছুক্ষণ পরে এই প্রতীক বরাদ্দ শুরু হয় এবং শুরু থেকে আমরা দেখেছি কিন্তু শুধু মেয়র প্রার্থী না, কাউন্সিলর প্রার্থী কিংবা সংরক্ষিত মহিলা প্রার্থী যারা রয়েছে তারা আসলে প্রতীক পাওয়ার পরে কিন্তু আসলে পুরো এলাকা কিন্তু এখানে একটা উৎসমুখর পরিবেশের সৃষ্টি হয়েছে। যদিও কাউন্সিলর প্রার্থী একজন একাই বা কেউ একজন সঙ্গে নিয়ে এখানে ঢুকতে পেরেছেন, কিন্তু তারপরে তারা কিন্তু প্রতীক বরাদ্দের পরে কিন্তু সবাই কিন্তু আসলে উচ্ছ্বাসিত খুবই। এবং পাশাপাশি আমরা মেয়র প্রার্থী যদি বলি, সকাল থেকে আমরা দেখেছি যে 7 জন মেয়র প্রার্থী ছিলেন তারা কিন্তু তাদের সেই যেহেতু মেয়র প্রার্থী দলীয় ভিত্তিতে হচ্ছে এবং তারা কিন্তু এসে তাদের 7 জন প্রার্থী কিন্তু তারা এসে তাদের দলীয় প্রতীক, সেই প্রতীককে আসলে এই আগামী 22 ডিসেম্বরের এই নির্বাচনের প্রতীক হিসাবে রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে কিন্তু আনুষ্ঠানিকভাবে নিয়ে গেছেন। এবং এর মধ্যে বিশেষ করে 2 জন হেভিওয়েট প্রার্থীর কথা যদি বলি, সেলিনা হায়াত আইভি এসেছিলেন। তিনি কিন্তু যে নেয়ার পরে কিন্তু তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং অ্যাডভোকেট সাখাওয়াত বিএনপি মনোনীত প্রার্থী তিনিও কিন্তু কথা বলেছেন এবং তিনিও কিন্তু যেটা বলেছেন
দুজন প্রার্থীর মূল বিষয়টি ছিল তারা কিন্তু আসলে তাদের পক্ষে দুজন প্রার্থী দাবি করেছে তাদের পক্ষে গণজোয়ার দেখতে পেয়েছেন এবং তারা উভয়ই আসলে জয়ের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন। তবে অ্যাডভোকেট সাখাওয়াত আবার কিছু অভিযোগও করেছেন। তিনি যেমন অভিযোগ করেছেন যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাডভোকেট সেলিনা আইভী তিনি অভিযোগ করেছিলেন যে তার কথা বলে অভিযোগ করেছিলেন যে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আচরণবিধি লঙ্ঘন করছেন এবং আরো কিছু বিষয় তিনি সাংবাদিকদের সামনে তুলে ধরেছেন। যদিও এটি তাই অভিযোগ তিনি আসলে আমরা সাংবাদিকরা জানতে চেয়েছিলাম বিষয়টি তিনি লিখিত জানাইছেন কিনা কমিশনকে। তারা কিন্তু আসলে তিনি একশো বলেছেন তিনি পুরো বিষয়টি যেহেতু আজকে প্রচার প্রচারণা কেবলমাত্র শুরু, তিনি বলছেন পুরো বিষয়টি তিনি পর্যবেক্ষণ করছেন, আসলে পরবর্তীতে আরো দেখে তারপরে তিনি আসলে লিখিত অভিযোগ আদৌ করবেন কিনা সে ব্যাপারে সিদ্ধান্ত নেবেন। তবে এছাড়াও পাশাপাশি তিনি আসলে যদিও বলেছেন যে সরকার এবং নির্বাচন কমিশন উভয়ের পক্ষ থেকেই যেহেতু তিনি বিএনপি রিপ্রেজেন্ট করছেন সে কারণে তিনি বলছেন যে আপাতত সরকার এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে আস্থা রেখেই বিএনপি এই নির্বাচনে নেমেছেন এবং তিনি ব্যক্তিগতভাবে বলেছেন যে একজন প্রার্থী হিসেবে তিনি এখনো নির্বাচন কমিশন পাশাপাশি সরকারের উপর সে আস্থাটা রাখতে চান এবং পরবর্তীতে মাঠের অবস্থা বুঝে তিনি বলছেন যে পরবর্তী যে কোনো সিদ্ধান্ত বা আনুষ্ঠানিক অভিযোগ সেই বিষয়গুলো দেখবেন। এবং সেলিনা আইভী যেটা বলেছিলেন তিনি বলেছিলেন যেমনটি যে তার পক্ষে সাধারণ মানুষ আছে, নৌকার মানুষ আছে, আওয়ামী লীগ সমর্থিত মানুষগুলো আছে, পাশাপাশি সাধারণ মানুষকেও তিনি দেখতে পেয়েছেন এই নির্বাচনে দলমত উঠে সবাই তার পক্ষে কাজ করছে বলে তিনি দাবি করেছেন। তবে এখন পর্যন্ত নির্বাচন পরিস্থিতি খুব একটা অবনতি বা খুব একটা খারাপ এ ধরনের কোনো অভিযোগ আসলে কেউ করেনি। তো এই ছিল এখনকার মতো। ফাহমিদা, আমার কাছ থেকে সব শেষ। দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের মধ্যে আজ প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী রাশেদ লিমন। চলে যাচ্ছি পরের খবরে। রাজধানীর কড়াইল বস্তিতে 5 শতাধিক ঘর আগুনে পুড়ে যাওয়ায় খোলা আকাশের নিচে অবস্থান নিয়েছে বস্তিবাসী। সকালে স্থানীয় প্রশাসন ও কয়েকটি এনজিওর পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরির কাজ শুরু হয়েছে। ক্ষতিগ্রস্তদের আর্থিক ও মানবিক সহায়তা প্রদানে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছে কর্তৃপক্ষ। তবে সরকারের পক্ষ থেকে রাতের খাবার পেলেও খোলা আকাশের নিচে দুর্ভোগ পোহাতে হচ্ছে বস্তিবাসীদের। আমরা ঢুকতেও পারি না, কেউ ঢুকতে পারি না। আমরা কি করে খাবো, কি করবো? বিদেশ বাড়ি চাই, নিজের খালি পিন্ডাটাই আছে। কিচ্ছু বাই করতে পারি নাই, সব শেষ। আগে কিচ্ছুই পাই নাই, একবার শেষ। যেমন টাকা ছিল কিচ্ছু বাই করতে পারি না, এক মুহূর্তের মধ্যে সব পুড়ে গেছে। টাকা পয়সার কোনো চিহ্নই নাই। দর্শক, মহাখালীর কড়াইল বস্তির সবশেষ খবর জানাতে সেখানে আছেন সহকর্মী শাহরিয়ার দ্বীপ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাহরিয়ার, এখানে আসলে দুপুরের খাবার বিতরণ চলছে। কিছুক্ষণ আগে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের সভাপতি এ কে এম রহমতুল্লাহ এখানে এসেছিলেন এবং তিনি এই দুপুরের খাবার বিতরণ কর্মসূচি শুরু করেছেন। তিনি যেটি আমাদেরকে জানিয়েছেন যে গতকাল যে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এই বিষয়টি নিয়ে সে প্রধানমন্ত্রী এবং মেয়রের সাথে কথা বলেছেন এবং তিনি আজকে রাতেও মেয়রের সাথে এই বিষয়টি নিয়ে বসবেন। তারা যেটি বলছেন যে এখানে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদেরকে যথাযথভাবে পুনর্বাসন করা হবে, তাদের যত ধরনের সমস্যা রয়েছে সবগুলো সমাধানের কথা কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। এবং তিনি আরেকটি কথা আমাদেরকে যেটি বলেছেন যে ভবিষ্যতে এই যারা বস্তিবাসী রয়েছেন তাদেরকে কিন্তু এই বস্তিতে না রেখে তাদের জন্য আরো উন্নত মানের আবাসন ব্যবস্থা কিভাবে করা যায় এটি নিয়েও তিনি কিন্তু প্রধানমন্ত্রী এবং মেয়রের সাথে কথা বলবে। আমরা আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে সকাল থেকেই কিন্তু এখানে বিভিন্ন এনজিও এবং সিটি কর্পোরেশনের যে ওয়ার্ড কাউন্সিলর রয়েছে তার নেতৃত্বে এখানে কিন্তু যাদের বাড়িঘর পুড়ে গেছে তাদের একটি তালিকা প্রস্তুত করা হচ্ছে। তারা আসলে প্রত্যেকটি ঘর যেটি পুড়ে গিয়েছে প্রত্যেকটি ঘরে গিয়ে সেখানকার মালিকের সাথে কথা বলছে, প্রত্যেকজন সদস্যের সাথে কথা বলছে, কতজন সদস্য একটি ঘরে ছিল, সব বিষয়গুলো নিয়ে কিন্তু তারা একটি তালিকা করছেন। আমরা যতটুকু জানতে পেরেছি যে এই তালিকাটি পরবর্তীতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়রের হাতে তুলে দেওয়া হবে এবং এই তালিকা অনুযায়ী কিন্তু আসলে তাদেরকে পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। আপনাদেরকে আরেকটু জানিয়ে রাখি যে এখানে দুপুরের খাবার হিসেবে খিচুড়ি দেওয়া হয়েছে। তবে এখানে আমরা যেটি দেখতে পেয়েছি যেখানে পানির কিন্তু তীব্র সংকট রয়েছে। আশেপাশে আসলে তেমন কোনো দোকানপাট না থাকায় অনেকেই আসলে পানি পাচ্ছে না, খাবার পানি। তো আমরা দেখেছি যে দু একজনকে আসলে পলিথিনে ভরে আসলে
যে যেভাবে পাচ্ছে আসলে পানি সংগ্রহ করছে। তো এখান থেকে যারা আসলে ক্ষতিগ্রস্ত হয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে এখানে যদি পর্যাপ্ত পানি দেওয়া যেত আসলে তাদের জন্য ভালো হতো। অনেক ছোট ছোট শিশু রয়েছে যারা আসলে ঠিকমতো পানি পাচ্ছে না। আর তারা আমাদের আরেকটি কথা জানিয়ে রেখেছেন যে তাদের যে আবাসস্থলের ব্যবস্থা করা হয়েছে যে কমিউনিটি সেন্টারগুলোতে, এখানে আসলে পর্যাপ্ত জায়গা নেই, যার কারণে তারা কিন্তু রাতের বেলা অনেকটা আসলে এই খোলা আকাশের নিচেই রয়েছেন। তো আজকে রাতে যদি তাদেরকে আসলে আরেকটু জায়গার ব্যবস্থা করা যেত তাহলে আসলে তাদের জন্য অনেক ভালো হতো। এবং এখানে ক্ষতিগ্রস্ত অনেকে আমাদেরকে জানিয়েছেন যে এখনো আসলে তারা এই যে ধ্বংসস্তূপ রয়েছে, এই ধ্বংসস্তূপের বা ক্ষতিগ্রস্ত যে বাড়িঘর রয়েছে, বাড়িঘরের নিচে তাদের জিনিসপত্র এখনো কিছু পাওয়া যায় কিনা সেটা খোঁজার কিন্তু এখনো তারা চেষ্টা করছেন। এবং এখানে আমি অনেকজনের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি যে তারা আসলে বলা চলে যে তাদের যতটুকু সঞ্চয় ছিল, এক একজনের 15 বছর 20 বছর যতটুকু সঞ্চয় ছিল, সব সঞ্চয় কিন্তু আসলে কালকের এই অগ্নিকাণ্ডের ঘটনায় কিন্তু সম্পূর্ণ পুড়ে গিয়েছে। তারাই আসলে অনেকেই, বেশিরভাগের সাথে আমার কথা হয়েছে, তারা দেখা গেছে যে আসলে গায়ের কাপড়টুকু ছাড়া আর কিছু নিয়ে বাসা থেকে বের হতে পারেনি। তবে তারা আসলে এখানকার যে যারা কর্তৃপক্ষ রয়েছে বা সিটি কর্পোরেশনের পক্ষ থেকে যারা রয়েছে, তারা যেসব প্রক্রিয়া চালাচ্ছেন বা তারা যেভাবে খাবার দিচ্ছেন বা তাদের সাথে যোগাযোগ করছেন বা তাদের ব্যবস্থা নিচ্ছেন, এই ব্যাপারে তারা আসলে মোটামুটি সন্তুষ্ট রয়েছেন। তবে তারা বলছেন যে তাদের জন্য যে ভবিষ্যতে যাতে তারা আরো সুন্দরভাবে বেঁচে থাকতে পারে, তারা সেই ব্যবস্থা করার জন্য। তো ফাহমিদা, এই ছিল আসলে আমার কাছে এখানকার সর্বশেষ খবর। দর্শক, মহাখালীর করাইল বস্তিতে গতকাল আগুন লাগার পর আজকে সেখানকার পরিস্থিতি কি রকম রয়েছে সে বিষয়ে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী শাহরিয়ার দ্বীপ। সময় সংবাদকে আরো থাকছে। ৭১ মানবতা বিরোধী অপরাধ মামলায় শরীয়তপুরের ইদ্রিস আলীর ফাঁসির আদেশ, 4টি অভিযোগ প্রমাণিত। 2017 সালের মাদ্রাসা বোর্ডের পাঠ্য বইতে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডেরও নজরে এসেছে। বিষয়টি খতিয়ে দেখতে 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অবিলম্বে এই বই প্রত্যাহার করা সহ প্রয়োজনে আইন প্রণয়ন করে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত সাদিয়া আফরিনের রিপোর্টে। বই উৎসবের আর কয়েক সপ্তাহ বাকি, কিন্তু নতুন পাঠ্য বই শিক্ষার্থীদের হাতে যাওয়ার আগেই মাদ্রাসা বোর্ডের দাখিল ও আলিম শ্রেণীর পাঠ্য বইগুলোতে নজরে এসেছে ইসলামী মতাদর্শ সহ বিভিন্ন বিষয়ের ভুল ব্যাখ্যা। আলিম শ্রেণীর বইয়ের একটি অংশে ধর্মনিরপেক্ষতাকে ধর্মহীনতার নামান্তর বলে উল্লেখ করা হয়। আরো বলা হয়, ধর্মনিরপেক্ষতা ধর্মকে ধ্বংস করার কৌশল ছাড়া আর কিছু নয়। দিন রক্ষায় সশস্ত্র যুদ্ধের কথা বলা হয় দাখিল শ্রেণীর একটি বইতে। পত্রপত্রিকায় বিভিন্ন লেখালেখির মাধ্যমে বিষয়টি গোয়েন্দা সংস্থার নজরে এলে পাঠ্যপুস্তক বোর্ডকে অবহিত করা হয়। বিষয়টি খতিয়ে দেখতে গতকাল 7 সদস্যের তদন্ত কমিটি গঠন করে বোর্ড। সেই সাথে সোমবারের মধ্যে তদন্ত কমিটির রিপোর্ট মন্ত্রণালয়ে পাঠানো হবে বলেও জানান তদন্ত কমিটির আহ্বায়ক। আমার জাতীয় শিক্ষানীতি 2010-এ বলা আছে অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ। তার আলোকে তৈরি হবে পাঠ্যপুস্তক। তাহলে সে পাঠ্যপুস্তকে নিশ্চয়ই সাম্প্রদায়িকতার কোনো সুযোগ থাকা উচিত না। সর্বোচ্চ স্তর থেকেই অভিযোগটি এসেছে। অভিযোগ পাওয়ার সাথে সাথেই আমরা 7 সদস্যের একটি তদন্ত কমিটি আমাদের অফিস গঠন করেছে। এদিকে মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়নের পাশাপাশি এসব বইগুলোর সাথে সম্পৃক্ত সবাইকে নজরদারির আওতায় এনে জবাবদিহিতা নিশ্চিত না করলে প্রতি বছরই এগুলো রয়ে যাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাদ্রাসা শিক্ষাকে আধুনিকায়ন করতে হবে। এই আধুনিকায়নের অর্থ হচ্ছে এখানে জঙ্গিবাদের পক্ষে, মওদুদিবাদের পক্ষে, দেশের সংবিধানের বিপক্ষে, প্রচলিত আইনের বিপক্ষে কোনো কিছু করা যাবে না। এই বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি, নাহলে সরকারের জিরো টলারেন্স জঙ্গিবাদ দমন হবে না। মাদ্রাসা শিক্ষার এসব বইতে জঙ্গিবাদের বিষয়ে সচেতনতার জন্য কোনো ধরনের তথ্যই অন্তর্ভুক্ত করা হয়নি। শুধু তাই নয়, মাদ্রাসার পাঠ্য বইগুলোতে মুক্তিযুদ্ধের চেতনাকে উপেক্ষার পাশাপাশি লেখা হয়েছে ভুল ও আংশিক ইতিহাস। সাদিয়া আফরিন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে প্রতীক বরাদ্দের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রিটার্নিং কর্মকর্তা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। নিশ্চিতভাবে করতে পারেন, তারা যেন ভোট দেওয়ার আগে জানতে পারেন যে তাদের কেন্দ্র কোনটি এবং তার ভোটার নাম্বার বা ক্রমিক নাম্বার কোনটি। এইভাবে আমরা চেষ্টা করব এবং একই সঙ্গে প্রার্থীদেরকে বলেছি যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো থাকবে এবং প্রত্যেকটি ভোট কেন্দ্রের ডিজাইন আমরা একই রকম করব। অর্থাৎ ভোট কেন্দ্রে একটি মাত্র গেট থাকবে, মেইন গেট, যে দিক দিয়ে ভোটার প্রবেশ করবে। যেই প্রবেশ করেন তিনি প্রথমে কারণ বলবেন কেন ভোট কেন্দ্রে ঢুকতে চান। যদি ভোটার হন তাহলে স্লিপ দেখাবেন। আর যার কোনো কাজ নাই ভোট কেন্দ্রে, তিনি আর ভোট কেন্দ্রে ঢুকতে পারবেন না। একই সঙ্গে আমরা যে প্রার্থীদের মাইকিং বা ক্যাম্প, সেগুলির জন্য আমরা পারমিশন লেটার তৈরি করেছি, যেন কেউ এই পারমিশনের বাইরে অতিরিক্ত কোনো ক্যাম্প বা মাইক ব্যবহার করতে না পারে।
প্রার্থীদেরকে আমরা এটাও বলেছি যে কোনো মাইকের যদি ব্যবহার হয় তা দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত এই সময় হবে, আর অন্য সময়ে তারা ইচ্ছা করলে মানুষের সঙ্গে জনসংযোগ করতে পারবে। সব মিলেই আমি আশা করছি যে আগামী 22শে ডিসেম্বর যে এনসিসি ইলেকশন সেটি সম্পূর্ণ সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষভাবে এবং শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে আমি আশা করছি। এখন পর্যন্ত আমরা যেটা দেখেছি তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ আছে, ভালো আছে, স্বাভাবিক আছে। তো যদি এটিকেই চিন্তা করে আমি সামনের প্রেডিকশন দেই তাহলে অন্য কোনো এক্সট্রা কোনো আইন শৃঙ্খলা বাহিনী লাগবে না। তো যেহেতু এটি ইলেকশনের পরিবেশটি আনসার্টেইন, এটি ঠিক আজকে বলা যাবে না যে 1 সপ্তাহ পরে কি হবে, আনসার্টেইন। আমরা আসলে পরিস্থিতি দেখব, পর্যবেক্ষণ করব। আমরা একটি আইন শৃঙ্খলা রক্ষাকারী সেল করেছি যেখানে সাধারণ যে আইন শৃঙ্খলা বাহিনী আছেন, পুলিশ, র্যাব, বিজিবি, কোস্টগার্ড এবং ব্যাটালিয়ন আনসার, তারা আমার এই কমিটিতে আছে, তাদের সঙ্গে কথা হচ্ছে। আমি সময় সময় এটি পর্যবেক্ষণ করব, দেখব এবং আগামী 8ই ডিসেম্বরে মাননীয় নির্বাচন কমিশনার আসবেন এখানে, প্রার্থীদের সঙ্গে কথা বলবেন, সেখানে বিষয়টি আলোচনা করা হবে এবং 10ই ডিসেম্বর ঢাকাতে কেন্দ্রীয়ভাবে এই সিটি কর্পোরেশন নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা মিটিং হবে, সেখানে পর্যালোচনা হবে। তারপরেও যদি কোনো ডেভেলপমেন্ট থাকে আমি আমার হায়ার অথরিটিকে জানাবো, তারা যেভাবে মনে করবেন। আগে আমি এখানে নিরাপত্তার ভাব তৈরি করব, প্রার্থীদের সঙ্গে কথা বলবো, এইভাবে ফিডব্যাক আমি দিতেই থাকবো। পরে যে সিদ্ধান্ত হায়ার অথরিটি নেবেন সেইভাবে আমরা আইন শৃঙ্খলা রক্ষার জন্য ব্যবস্থা নেব। দর্শক, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনের প্রতীক বরাদ্দের পর নির্বাচনের আচরণবিধি, আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে কথা বলছেন রিটার্নিং কর্মকর্তা। আমরা এতক্ষণ সরাসরি ছিলাম সেখানে। চলে যাচ্ছি পরের খবরে। সুন্দর অবকাঠামো থাকলেও ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টি হাসপাতালের চিকিৎসা সেবার বেহাল দশা। এখানে রোগীর সংখ্যা দিন দিন কমছে। সংশ্লিষ্টরা বলছেন পর্যাপ্ত চিকিৎসক আর প্রয়োজনীয় জনবলের অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। সমস্যার সমাধানে উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিস্তারিত ইমদাদুল হকের রিপোর্টে। বিশাল জনসংখ্যার এই ঢাকা শহরে সবসময়ই সরকারি হাসপাতালগুলোতে দেখা যায় রোগীদের উপচে পড়া ভিড়। তাই অনেক রোগীকে বেড খালি না পেয়ে দীর্ঘদিন হাসপাতালের বারান্দা বা মেঝেতে থেকেই চিকিৎসা নিতে হয়। 17 দিন থেকে এখানে বলছি যে সিট খালি হলে দিবে। সিটের কথা বলছি, অনুমোদিত সিট না থাকলে আমরা কি রুগী নামে গিয়ে সিট দেওয়া যাবে? ঢাকার সরকারি হাসপাতালগুলোতে যেখানে বেড খালি না থাকায় রোগীদের থাকতে হচ্ছে মেঝেতে বা বারান্দায়, ঠিক এর উল্টো চিত্র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে ঢাকা মহানগর জেনারেল হাসপাতালের সার্জারি বিভাগের। সারি সারি বেড খালি থাকলেও নেই রোগীর দেখা। ঢাকার নয়াবাজারের সুন্দর অবকাঠামোর এই হাসপাতালটির বহির্বিভাগ ও প্রসূতি বিভাগের সেবার মান মোটামুটি ভালো হলেও 6 মাস ধরে জেনারেল ও আবাসিক সার্জন না থাকায় তালাবদ্ধ সার্জারি ওয়ার্ড। তাই হাসপাতালে এসে অনেককে ফিরে যেতে হচ্ছে। ডাক্তাররা বলছে ঢাকা মেডিকেল নিলে নরবসন হবে। সরকারের উচিত সব ওষুধ দেওয়া। আমরা গরিব মানুষ আসি, তার জন্য আইসা যদি 2টা পাই 3টা পাই না, তো এটা তো ঠিক না। এছাড়া দক্ষিণ সিটি কর্পোরেশনের আরো 2টি হাসপাতাল, মাতৃসদন হাসপাতাল ও শিশু হাসপাতালের অবস্থাও একই রকম। 3টি হাসপাতালের মোট 17 জন চিকিৎসকের ঘাটতি রয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে একাধিকবার চিকিৎসক চেয়ে চিঠি দিলেও কোনো ফল হয়নি। দক্ষিণ সিটি কর্পোরেশনের স্বাস্থ্য বিভাগের পরিচালক জানিয়েছেন সমস্যা সমাধানের প্রক্রিয়া শুরু হয়েছে। এই হাসপাতালগুলো সম্পর্কে অনেকেই তেমন কিছু জানেন না, তাই রোগী কম হচ্ছে বলে জানান এই কর্মকর্তা। 1990-এর যে অর্গানোগ্রাম সে অনুযায়ী কিন্তু ঢাকা সাউথ সিটি কর্পোরেশন মূলত এইগুলো নিয়োগ দেওয়ার এখতিয়ার তাদের ছিল। 2016 সালের যে অর্গানোগ্রাম আমাদের হয়েছে 3 হসপিটাল প্লাস সিটি কর্পোরেশনের যে অর্গানোগ্রাম, এটা আমরা অতি সম্প্রতি হাতে পেয়েছি। ডক্টর আনার ব্যাপারে আমাদের প্রচেষ্টা কিন্তু অব্যাহত রয়েছে। বাইরে থেকে যারা পেশেন্ট আসে অনেকে হয়তো জানাও নেই যে আমাদের এখানে একটা মহানগর জেনারেল হসপিটাল যেখানে ভালো চিকিৎসা সুবিধা আমরা দিতে পারি। দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টি হাসপাতালে মোট 281টি শয্যা থাকলেও যার বেশিরভাগই থাকছে ফাঁকা। ইমদাদুল হক, সময় সংবাদ, ঢাকা। সময় সংবাদে আরো থাকছে। ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজের আন্দোলনে পুলিশি হামলায় ইন্ধন ছিল স্থানীয় সংসদ সদস্যের। অভিযোগ শিক্ষক শিক্ষার্থীদের অপপ্রচার, বললেন এমপি।
হোসেন শহীদ সোহরাওয়ার্দীর 53তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। শ্রদ্ধা জানাতে এসে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে হলে দলমত নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি সব সময়ই নির্বাচনে জেতার আগেই হেরে যায়। গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার যে অঙ্গীকার এবং যে কার্যক্রম আমরা হাতে নিয়েছি, সেই গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে আমরা সকলের সহযোগিতা কামনা করছি। সকলের সর্বাঙ্গীন সর্বাত্মক সহযোগিতা ছাড়া গণতন্ত্রকে বাস্তব রূপ দেওয়া, প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া, ইনস্টিটিউশনালাইজ করা খুবই কঠিন ব্যাপার। মানবতা বিরোধী অপরাধের মামলায় শরীয়তপুরের ইদ্রিস আলী সর্দারকে ফাঁসির আদেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। দুপুরে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বে 3 সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এ রায় ঘোষণা করেন। তার বিরুদ্ধে 71 হত্যা, ধর্ষণ, আটক, নির্যাতনের 4টি অভিযোগের মধ্যে 2টিতে ফাঁসির আদেশ দেওয়া হয়। এ মামলার বিচার কাজ শেষ হয় গত 2 নভেম্বর। রায়ে সন্তোষ প্রকাশ করে রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, তাকে গ্রেফতারে ইন্টারপোলের সহায়তা নেওয়া হবে। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা আপিল করার কথা জানিয়েছেন। 1973 সালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে জেনোসাইডাল রেপ হিসেবে এই মামলাতে এই রায় এটি স্বীকৃতি লাভ করেছে এবং এই ইদ্রিস আলী মোল্লার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা এবং সেটি কার্যকর করার জন্য স্বরাষ্ট্র সচিব, পুলিশের আইজিপি সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তাদের বরাবরে গ্রেপ্তারি পরোয়ানা প্রেরণ করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। দিনাজপুরে গুলিবিদ্ধ অবস্থায় 3 যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সকালে ঘোড়াঘাটের রানীগঞ্জ বাজার এলাকা থেকে তাদের লাশ উদ্ধার করা হয়। পুলিশ জানায়, কলাবাড়ি মাদ্রাসার পাশে রক্তাক্ত অবস্থায় 3 যুবকের মৃতদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের লাশ উদ্ধার করে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। এদিকে নিহত 3 যুবক সাব্বির, আব্দুল্লাহ ও সোহেলের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের 3 জনেরই বাড়ি নাটোরের সদর উপজেলার কানাইখালী এলাকায়। পূর্বশত্রুতার জের ধরে তাদের হত্যা করে ফেলে যাওয়া হয়েছে বলে ধারণা করছে পুলিশ। ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলার পেছনে স্থানীয় এমপি ও তার ছেলের ইন্ধন ছিল বলে অভিযোগ শিক্ষক শিক্ষার্থীদের। এ ধরনের ঘটনা ঘটানোর তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগের নেতারা। তবে গোপন বৈঠকের কথা অস্বীকার করে সংসদ সদস্য জানান, বিরোধী দল ও তার দলের কিছু নেতাকর্মী রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এমন অপপ্রচার চালাচ্ছে। সায়েম আকন্দের তোলা ছবি নিয়ে হারুনুর রশিদের রিপোর্ট। গত 27 নভেম্বর দুপুরে ময়মনসিংহের ফুলবাড়িয়া ডিগ্রি কলেজ সরকারিকরণের দাবিতে আন্দোলনরত শিক্ষক শিক্ষার্থীদের উপর পুলিশের লাঠিচার্জ, ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষে কলেজের শিক্ষক আবুল কালাম আজাদ ও পথচারী সফর আলী নিহত হন। আর এর পেছনে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মুসলিম উদ্দিন ও তার ছেলে ইমদাদুল হক সেলিমের ইন্ধন ছিল বলে অভিযোগ আন্দোলনকারীদের। এই আন্দোলনকে থামানোর জন্য পুলিশের মাধ্যমে এই কলেজে ব্যাপক মারধর করছে। সুপরিকল্পিতভাবে আমাদের শিক্ষকদের উপরে হামলা করা হয়েছে। এমপি সাহেবের ছেলে ইমদাদুল হক সেলিম এবং দুর্নীতিবাজ অধ্যক্ষ নাসির খান এই হামলার জন্য ইন্ধন জুগিয়েছে। অবিলম্বে শিক্ষক হত্যার বিচার করতে হবে এবং ফুলবাড়িয়া সর্বোচ্চ বিদ্যাপীঠ ফুলবাড়িয়া বিশ্ববিদ্যালয় কলেজকে সরকারিকরণ করতে হবে। এদিকে জেলা উপজেলায় গোপন বৈঠক করে পরিকল্পিতভাবে এ ধরনের ঘটনা ঘটানোর তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় মুক্তিযোদ্ধা সংসদ ও আওয়ামী লীগের নেতারা। উনাদের গোপন বৈঠকে প্রফেসর এবং ছাত্রদেরকে পিটানোর জন্য এবং মেরে ফেলার দেওয়ার জন্য সুনির্দিষ্টভাবে তাদেরকে নির্দেশ দিয়েছেন। তীব্র নিন্দা জ্ঞাপন করছে যারা শিক্ষক হত্যা করেছে। আমি শিক্ষক হত্যার বিচার চাই। তবে জেলা শহরে গোপন বৈঠকের কথা অস্বীকার করে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট মুসলিম উদ্দিন জানান, বিরোধী দল ও তার দলের কিছু নেতাকর্মী রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এমন অপপ্রচার চালাচ্ছে। এ কথাটা সম্পূর্ণ অসত্য কথা। এই ধরনের কোনো সভা ময়মনসিংহ শহরে হয় নাই। আন্দোলন করতেছিলেন কলেজ জাতীয়করণের জন্য। এখন দেখা যাচ্ছে আমার যে জনপ্রিয়তা, এই জনপ্রিয়তাটাকে লাঘব করার জন্য তারা আমার বিরোধিতা করতেছেন। এদিকে 6 দিন পেরিয়ে গেলেও শিক্ষক নিহতের ঘটনায় এখনো মামলা হয়নি। আর এ ঘটনায় পুলিশের 3টি সহ 5টি তদন্ত কমিটি গঠন করা হলেও এখনো প্রতিবেদন জমা পড়েনি একটিরও। হারুনুর রশিদ, সময় সংবাদ, ময়মনসিংহ।
স্বাধীনতার পর থেকে দেশের সড়ক যোগাযোগ খাত যে হারে উন্নত হচ্ছে ঠিক সে হারে তার সুফল মিলছে না। কারণ হিসেবে দুর্বল সড়ক ব্যবস্থাপনাকে দুষছেন বিশেষজ্ঞরা। ব্যবস্থাপনার ঘাটতির কারণে সড়ক মহাসড়কের দুপাশে গড়ে উঠেছে অবৈধ বাজার, ট্রাক স্ট্যান্ড আর অনিয়ন্ত্রিত পার্কিং। এতে একাধিক লেনের সড়কেও কাঙ্ক্ষিত গতিতে যানবাহন চলতে না পেরে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছাতে পারে না। আতিকুর রহমান তমালের রিপোর্ট। রাস্তার মাঝে এই যুবকের কর্মকাণ্ডের খণ্ডচিত্র দেখে অনেকেই ভুল বুঝতে পারেন, কিন্তু পুরো চিত্র দেখলে কারণ বোঝা যায়। এটি ঢাকা নরসিংদী রুটের টঙ্গী স্টেশন রোড। সড়কটির এই স্থানের বিকল দশা নিত্যদিনের। প্রায় সব ধরনের যান্ত্রিক ও অযান্ত্রিক যান। এসবের মাঝেই রাস্তা পারাপারে পায়ে হাঁটা উড়াল পথ ছেড়ে ঝুঁকি নিয়ে মানুষ হাঁটে নিচ দিয়ে। কিছু দূর এগুলে মহাসড়কের পাশেই দেখা যায় অবৈধ বাজার। বিশেষজ্ঞরা বলছেন, দেশের প্রায় সব সড়ক মহাসড়কেরই এমন দশা। এই হারে অব্যবস্থাপনা থাকলে উন্নত সড়কও কাঙ্ক্ষিত সেবা যেতে পারবে না। যেমন ঢাকা চট্টগ্রাম সড়ক সম্প্রসারণ হয়েছে, অনেক বিনিয়োগ হয়েছে, সময়টা ওইভাবে কমানো যাচ্ছে না। কেন? কারণ সড়ক ব্যবস্থাপনায় আমরা সেভাবে পারদর্শিতা আনতে পারিনি। ওখানে নজরও নেই এবং এখানে সুশাসনে অনেক ঘাটতি রয়ে গেছে। ব্যবস্থাপনার ঘাটতির কারণে দ্রুত পণ্য পরিবহন সহ বহু খাতে হোঁচট খাচ্ছে অর্থনীতি। দ্রুত অর্থনৈতিক উন্নয়নের জন্য শর্ত হচ্ছে হলো দ্রুত গতির অবকাঠামো, পরিকল্পিত এই অবকাঠামো যদি পাই তাহলে অবশ্যই আমাদের একটা উন্নয়ন তো হবে, কিন্তু টেকসই উন্নয়ন দেখতে পাবো। তাদের মতে, ভৌগোলিকভাবে বাংলাদেশ যে সুবিধাজনক অবস্থানে আছে সেটিকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক যোগাযোগ জাল তৈরি করে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ আছে বাংলাদেশের। স্বাধীনতার পর থেকে যোগাযোগ খাতে সবচেয়ে বেশি সুনজর পেয়েছে সড়ক মহাসড়ক। যোগাযোগ বিশেষজ্ঞরা বলছেন, এর পাশাপাশি যদি নৌ ও রেলপথও সমন্বিতভাবে উন্নত করা যায় তাহলে বিদ্যমান এই সড়কের কল্যাণেই আরও লাভবান হবে বাংলাদেশ। আতিকুর রহমান তামাল, সময় সংবাদ, গাজীপুর। সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষে 3 বাংলাদেশি শ্রমিক সহ নিহত হয়েছেন 5 জন। আহত হয়েছেন আরো 7 জন। নিহত অপর 2 শ্রমিক ভারতের নাগরিক বলে জানা গেছে। দুবাইয়ের স্থানীয় সময় রোববার সকালে আল রাবাত সড়কে এ দুর্ঘটনা ঘটে। দুবাই কনসুলেটের শ্রম বিষয়ক ফার্স্ট সেক্রেটারি AKM মিজানুর রহমান দুর্ঘটনায় হতাহতের খবর নিশ্চিত করেছেন। তবে নিহত 3 বাংলাদেশি শ্রমিকের নাম ঠিকানা জানা যায়নি। দুবাই রাশিদিয়া থানার পরিচালক ব্রিগেডিয়ার সাইদ ইবনে সুলাইমান জানান, ক্রিস্টাল কোম্পানির 19 শ্রমিক বহনকারী বাসের সঙ্গে ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই 4 শ্রমিক নিহত হন। আরেকজন হাসপাতালে নেয়ার পথেই মারা যান। চট্টগ্রাম থেকে কক্সবাজারের ঘুমধুম পর্যন্ত বাস্তবায়নাধীন রেল লাইনে দুর্ঘটনা ঝুঁকি এড়াতে হাতিসহ বন্যপ্রাণী পারাপারে 12টি ওভারপাস নির্মাণ করতে যাচ্ছে বাংলাদেশ রেলওয়ে। 18,000 কোটি টাকার রেল লাইন স্থাপনের আগে গবেষণার মাধ্যমে হাতি চলাচলের পথগুলোকে চিহ্নিত করার পর এর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বন্যপ্রাণী চলাচল নিরাপদ করার ক্ষেত্রে এই অঞ্চলে এ ধরনের প্রথম পদক্ষেপ। সাক্ষাৎ টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। অবশেষে বাস্তবায়ন হতে যাচ্ছে বহুল কাঙ্ক্ষিত চট্টগ্রামের দোহাজারী থেকে কক্সবাজারের গুমদুম পর্যন্ত রেল লাইন স্থাপনের কাজ। 14 ডিসেম্বর টেন্ডার জমা দেওয়ার শেষ তারিখ। সবকিছু ঠিক থাকলে আগামী বছরের মার্চ থেকে পুরোদমে শুরু হবে পাহাড় এবং বনাঞ্চলের ভেতর দিয়ে রেল লাইন স্থাপনের আনুষ্ঠানিকতা। কিন্তু এই রেলপথে স্থাপনে বর্তমানে প্রধান বাধা হয়ে দাঁড়িয়েছে হাতিসহ বন্যপ্রাণী চলাচলে প্রতিবন্ধকতা। চট্টগ্রামের লোহাগাড়া চৌনচি থেকে কক্সবাজারের টেকনাফ ঘুমদুম পর্যন্ত এ ধরনের 50টি পয়েন্ট চিহ্নিত করা হয়েছে, যেসব পয়েন্ট দিয়ে বন্য হাতিসহ অন্যান্য প্রাণী পারাপার হয়। এক্ষেত্রে রেল লাইন চালু হলে সবচেয়ে বেশি হুমকির মুখে পড়বে হাতিসহ এসব বন্যপ্রাণী। সে সাথে দুর্ঘটনার আশঙ্কাও থেকে যাচ্ছে। গবেষকদের মতে বিলুপ্ত প্রায় এশিয়া প্রজাতির হাতির মূল অবস্থান বৃহত্তর চট্টগ্রামে। এর মধ্যে লোহাগাড়া চুনতি রেঞ্জ হয়ে কক্সবাজারের রামু এবং টেকনাফের ঘুমদুম পর্যন্ত পাহাড় ও বনে রয়েছে এসব হাতির বসবাস। অ্যাক্টিভ ক্রসিং পয়েন্ট পেয়েছি যার মধ্যে দিয়ে হাতি চলাচল করে, আর 9টি সিজনাল ক্রসিং পয়েন্ট পেয়েছি যেটা বিভিন্ন সিজনে হাতি সেই রেল লাইন প্রপোজ যে অ্যালাইনমেন্ট আছে সেই অ্যালাইনমেন্টের উপর দিয়ে চলাচল করে।
আর রেলপথে বন্যপ্রাণী চলাচল নিরাপদ করতে অন্তত 12টি ওভারপাস নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওখানে একটা ওভারপাস করব, কিন্তু হাতি বুঝতে পারবে না এটা ওভারপাস। ওখানে আমরা গাছপালা দিয়ে এমনভাবে সাজাবো ওর মনে হবে একটা যেন পাহাড়ের উপর দিয়ে সে পার হচ্ছে। এছাড়াও আমরা বিভিন্ন পয়েন্টে ক্যামেরা দিয়ে দেখব যে হাতি আসতেছে কিনা। ড্রাইভার বুঝতে পারবে ওই ক্যামেরা দেখে যে হ্যাঁ অনেক দূর দিয়ে হয়তো হাতি পার হচ্ছে। 120 কিলোমিটার রেলপথে কক্সবাজারের প্রধান স্টেশন স্থাপনের পাশাপাশি রামু, ঈদগাঁ, চকরিয়া, লোহাগাড়াই আরও 9টি স্টেশন থাকবে। 2020 সালে মার্চ মাসের মধ্যে এর নির্মাণ কাজ শেষ হওয়ার কথা রয়েছে। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। দেশের বাইরের খবর। পাকিস্তানের করাচিতে একটি বিলাসবহুল হোটেলে আগুন লেগে 11 জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অন্তত 75 জন। উদ্ধারকারীরা জানান, স্থানীয় সময় সোমবার করাচির শাহরা আই ফয়সাল শহরের রিজেন্ট প্লাজা হোটেলের রান্নাঘরে আগুনের সূত্রপাত হয়। পরে তা হোটেলের 7 তলা পর্যন্ত ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি হোটেলের ভেতরে আটকে পড়া কর্মী ও অতিথিদের উদ্ধারে তৎপরতা চালায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট। পরে 3 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, হোটেলের ভেতর থেকে 4 নারী সহ 11 জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়া আগুনে ক্ষতিগ্রস্ত অন্তত 65 জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিকও রয়েছেন। হোটেলের ভেতরে এখনও অনেকে আটকে থাকায় উদ্ধার অভিযান চলছে। তবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে এখনো কিছু জানা যায়নি। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ। নৌকা নিয়ে আইভি ও ধানের শীষ নিয়ে সাখাওয়াতের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। মাদ্রাসা বোর্ডের পাঠ্য বইতে উস্কানিমূলক ও বিভ্রান্তিকর তথ্য। 7 সদস্যের তদন্ত কমিটি গঠন, বই প্রত্যাহারের সিদ্ধান্ত, আইনি ব্যবস্থা নেওয়ার পরামর্শ। রাজধানীর করাইল বস্তিতে আগুনে পুড়ে যাওয়া 5 শতাধিক পরিবার আশ্রয় নিয়েছে খোলা আকাশের নিচে। মানবেতর জীবনযাপন। সরঞ্জাম ও চিকিৎসক সংকটে বেহাল দশা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 3টি হাসপাতালের। কমছে রোগী, সমস্যা সমাধানের উদ্যোগ কর্তৃপক্ষের। এবং স্বাধীনতার 45 বছরের সড়ক যোগাযোগে অবকাঠামো উন্নয়ন হলেও মিলছে না কাঙ্ক্ষিত সুফল। মহাসড়কের পাশ থেকে সরানো যাচ্ছে না অবৈধ বাজার, ট্রাক স্ট্যান্ড। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.টিভি। যে কোনো বাংলা লিংক ও রবি নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান সম্পর্কে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর মোবাইলে পেতে SMS করুন *BN লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়ের।